good. Oh, Juliet Kai can speak English. Oh, George Bush, I'm coming. তো ইন্ট্রো নিয়ে আলোচনা করে সময় নষ্ট করছি না, সরাসরি ক্লাসে ঢুকে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় ভার্বস। চুপ থাক বন্ধ। আমরা মেইনলি যে ভার্বটাকে প্রায়োরিটি দিব সেটার নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা এরপরে এই ভিডিওকে ফলো করে অথবা এই ক্লাসকে ফলো করে আমরা একটা টোটাল ফাউন্ডেশনের প্লে লিস্ট করতে চাচ্ছি, যেটাতে কন্টিনিউ কিছু ক্লাস একটা সিকোয়েন্সে দেওয়া থাকবে। সিকোয়েন্স গুলো ফলো করে যেন কেউ তার বেসিকটা স্ট্রং করতে পারে, কোনো কনফিউশন না থাকে কোনো বিষয়ে, সেই উদ্দেশ্যে আমরা এই ক্লাসগুলো তৈরি করতেছি। তো সেই উদ্দেশ্যের ক্ষেত্রে ভার্বের আমাদের শুধু এই প্রিন্সিপাল পার্টটা সবচেয়ে বেশি জরুরি, কারণ আমরা এগুলোর প্রতিটা ফলো আপ ক্লাস করব প্র্যাকটিক্যালি, ছোট ছোট ক্লাস যেগুলো দিয়ে আপনারা প্রয়োগ করতে পারবেন। তো যদি এইগুলো ভালো করে না শেখেন তাহলে ওই ক্লাসগুলো পারফর্ম করতে পারবেন না ভালো করে ওই ক্লাসগুলোতে, তখন আপনার বুঝতে অসুবিধা হবে। কিন্তু ওগুলো অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেহেতু আমরা এইগুলোই কাজে লাগাবো ওখানে। ছোট ছোট বিষয় একসময় আমরা সব ছেটে বাদ দিয়ে জাস্ট মেইন পয়েন্ট গুলোকে নিয়ে কথা বলবো। তো প্রথমে আপনাকে সবকিছু বুঝেই যেতে হবে ফাউন্ডেশন ফ্যাক্টরটা, কারণ আপনার বোঝা থাকলে আপনি কোনটা বাদ দিয়ে দিতে হবে এটা তখন বুঝতে পারবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আমরা আগাচ্ছি আর কি, সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা মনে করার চেষ্টা করি, এর আগে আমরা আলোচনা করছিলাম ফাইনাইট নন ফাইনাইট, এগুলো আলোচনা করে আসছি, অক্সিলারি প্রিন্সিপাল আলোচনা করে আসছি। এখন শুধু আমরা আলোচনা করব প্রিন্সিপাল পার্ট নিয়ে। প্রিন্সিপালের ভিতরে যারা থাকবে এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন যে প্রিন্সিপাল পার্ট মনে রাখলে আপনি ইজিলি আর কি পারবেন। তো প্রিন্সিপাল আসলে আমরা তিনটা ক্যাটাগরিতে সাজাইছি, একটা হচ্ছে ট্রানজিটিভ, নেক্সট হচ্ছে ইনট্রানজিটিভ অ্যান্ড লিঙ্কিং। তো লিঙ্কিং এর অনেকটা আমরা স্টেটিভ এর মধ্যে কাভারই করে আসছি, তারপরেও কিছু কনফিউশন যাতে ক্রিয়েট না হয় কোনো প্রকারের, সেই জন্য আমরা এটাকে এখানে রাখছি পরিষ্কার করে দেওয়ার জন্য। তো চলেন আর কি এটা কি। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কিং ভার্বস। তো কিছু ভার্ব আছে যেগুলো অ্যাকশন প্রকাশ করে না, কিন্তু সাবজেক্টের বর্ণনা দিয়ে অথবা পরিচয় দিয়ে বাক্যের অর্থ প্রকাশে ভূমিকা রাখে, এদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আরো সহজ ব্যাপার হচ্ছে লিঙ্কিং ভার্ব হচ্ছে কোনো কিছুকে লিঙ্ক করে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে স্টেটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্বের মধ্যে পার্থক্য কি। স্টেটিভ ভার্বেরই একটা অংশ জাস্ট লিঙ্কিং ভার্ব, যেমন স্টেটিভ ভার্ব গুলোর কিছুগুলো লিঙ্কিং এর কাজ করবে, কিন্তু মানে সব স্টেটিভ ভার্ব গুলোই লিঙ্কিং হতে পারবে না। লিঙ্কিং গুলো জাস্ট যুক্ত করার কাজ যেগুলো করবে সেগুলো লিঙ্কিং। তো চলেন দেখি লিঙ্কিং কি। এই সেন্টেন্স দেখেন, ডিনা ইজ হ্যাপি, তাহলে তারপরে সেন্টেন্স দেখেন আগে, আনিতা ফিলস ফেভারিশ, মানে ও জ্বর ফিল করতেছে। মারিয়া ইজ এ ডক্টর, দ্য মিউজিক সাউন্ডস গুড। তো চলেন আমরা একটু আলোচনা করি, এখানে বোঝার চেষ্টা করি। আসলে আলোচনা বললে সবার আর কি ভয় একটা ভাব থাকে যে এই মনে হয় বোরিং কোনো আলোচনা হবে। চলেন আমরা এটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করি, দেখি আসলে এর কত সাহস আমাদেরকে নির্বোধ বানায় রাখতে পারে কিনা এরা। তো চিন্তা করে দেখেন, এখানে দিনা, আনিতা, মারিয়া অ্যান্ড দ্য মিউজিক, এরা এই প্রতিটা বাক্যের সাবজেক্ট। এরা কি কোনো কাজ করছে, কোনো অ্যাকশন প্রকাশ করছে এদের দ্বারা? চিন্তা করেন, এরা কোনো কাজ করে নাই। যেমন দিনাস ভার্ব হচ্ছে ইজ, এখানে ফিলস, এখানে ইজ এবং এখানে সাউন্ডস। মিউজিক নিজে নিজে কিন্তু সাউন্ড করতে পারে না। এখানে এই বাক্যটার মিনিং হচ্ছে দ্য মিউজিক সাউন্ডস গুড, মিউজিকটা শুনে ভালো মনে হয় বা মিউজিকটাকে ভালো শোনায় এমন। তো চিন্তা করেন এখানে কি কোনো কাজ করা বুঝায়নি। গুড ওয়ার্ডটা কার বর্ণনা দিছে? মিউজিকের। তাহলে এখানে আমরা বলেই আসছি যে কিছু ভার্ব আছে যেগুলো অ্যাকশন প্রকাশ করে না, কিন্তু এরা সাবজেক্টের বর্ণনা দিয়ে অথবা পরিচয় দিয়ে। তাহলে এখানে দেখেন পরিচয় না, গুড সাবজেক্টের বর্ণনা দিচ্ছে, তাহলে গুড না সাবজেক্টের নাউন, তাহলে নাউনের বর্ণনা দিলে এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন মারিয়া ইজ এ ডক্টর, তাহলে এটা পরিচয় দিচ্ছে। আর ডক্টর কার পরিচয় দিচ্ছে? মারিয়ার। তো পরের সেন্টেন্স দেখেন, আনিতা ফিলস ফেভারিশ, এখানে দেখেন আনিতার জ্বর ফিল হচ্ছে, তাহলে এখানে কি ফেভারিশটা কার বর্ণনা দিচ্ছে? আনিতার বর্ণনা দিচ্ছে, ওর অবস্থার বর্ণনা দিচ্ছে। তারপরে দেখেন দিনা ইজ হ্যাপি, তাহলে হ্যাপি ওয়ার্ডটা কার বর্ণনা দিচ্ছে? দিনার, তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ, এটা এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন হয় কোনো কিছুর সাবজেক্টের বর্ণনা দিছে অথবা সাবজেক্টের পরিচয় দিছে। এমন ভার্ব গুলোকে কি বলে? লিঙ্কিং ভার্ব বলে। তাহলে লিঙ্ক শব্দের অর্থ কি? যুক্ত করা। তাই এই ভার্ব বাক্যের সাবজেক্টকে একটি সাবজেক্ট কমপ্লিমেন্টের সাথে যুক্ত করে। কার সাথে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে মনে হয় আমি আগেও কথা বলছি, তারপরেও এখানে আরেকটু বলে যাচ্ছি। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে কারা সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। একটা নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, প্রোনাউন হতে পারে, অথবা একটা অ্যাডজেক্টিভ সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। তো অনেকেই আবার মানে কনফিউশনে থাকতে পারে সাবজেক্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি। আবার চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন আপনি জাস্ট এতটুকু লিখছেন, এতটুকু লিন্ডা ইজ পর্যন্ত লিখছেন। এখন চিন্তা করেন আপনি যদি লিন্ডা ইজ পর্যন্ত লেখেন তাহলে এইটা নাই মনে করেন, তাহলে এইটা না থাকলে কি এই বাক্য কমপ্লিট হতো? লিন্ডা ইজ দিয়ে কি আমরা কোনো অর্থ প্রকাশ করতে পারতাম? তো আমরা প্রকাশ করতে পারতাম না। যখনই আমরা এখানে এই
অসাম এই শব্দটা লিখছি, তখন অসামটা কার বর্ণনা দিছে? লিন্ডার। তাহলে লিন্ডার বর্ণনা দেওয়ার কারণে এটা কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে চিন্তা করে দেখেন এই অসাম যখনই বসাইছেন আপনি তখন এই বাক্যের অর্থ প্রকাশ পাইছে। যেহেতু অসাম শব্দটা এই নাউনের বর্ণনাও দিছে, আবার অসাম শব্দটা এই বাক্যের অর্থকে সম্পন্ন করছে, এই জন্য এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে লিঙ্কিং ভার্বের কাজটা কি হইল? এই কমপ্লিমেন্ট এবং এই সাবজেক্ট এই দুইটার মধ্যে জোড়া লাগাই দিচ্ছে, এই জন্যই এটার নাম লিঙ্কিং ভার্ব। আবার আরো বিষয় লক্ষ্য করে দেখেন, কে অসাম, লিন্ডা, তাহলে লিন্ডা এবং অসাম একই জন, তো লিঙ্কিং ভার্ব দুই পাশে একই জিনিসকে বোঝায়, এমনটা মনে রাখবেন। আরেকটা দেখেন সেন্টেন্স, লিনা ইজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। এখানে দেখেন আবারও ইজ ব্যবহার করা হয়েছে। তাহলে ইন্টারেস্টিং গার্লটা কে? লিনা। তাহলে কি লিনার সম্পর্কে একটা পরিচয় দেওয়া হয়েছে, লিনা কেমন। তাহলে দেখেন লিনার পরিচয় আসছে। তাহলে লিনা এবং ইন্টারেস্টিং গার্ল কি দুইজন আলাদা নাকি একই জন? যেহেতু একই জন এই জন্য এটা কি একটা লিঙ্কিং ভার্ব। তো এরপরে যেটা আমরা পাচ্ছি যে লিঙ্কিং ভার্বের পরে আসলে কি কি বসতে পারে। তো এইভাবে আসলে ফিক্সড করে দেওয়া উচিত না যে এইটার পরে এটাই বসবে এটাই বসবে, এমন না। ওই ছোটবেলায় দেখেন আপনি যখন বিভিন্ন ক্লাসে ম্যাথ করে নিয়ে যাইতেন তখন অনেক স্যার আর কি বলতো যে তুই আমার নিয়মে করিস নাই ম্যাথ, যেহেতু আমার নিয়মে করিস নাই কাটা এটা, অথচ একটা ম্যাথের অনেক অল্টারনেটিভ বইতে থাকতো। তো আমরা এমনটার মধ্যে যাব না যে ফিক্স যে এটাই হবে শুধু, এমনটা না। তো আমরা সবচেয়ে বেশি যেভাবে ব্যবহার হয় সেটার কথা বলবো। দেখেন যখন আপনি একটা লিঙ্কিং ভার্ব ব্যবহার করবেন, এই যে ইজ এরপরে আর্টিকেলের মতো শব্দ যদি থাকে, আর্টিকেল আমরা আগে ডিটারমিনার পড়ছিলাম, এমন শব্দ আর্টিকেল অথবা ডিটারমিনারের মতো শব্দ থাকলে এরপরে অলওয়েজ নাউন আসবে। দেখেন এই যে স্টুডেন্ট নাউন আসছে, তাহলে আমরা এখান থেকে শিখলাম লিঙ্কিং ভার্বের পরে যদি ডিটারমিনার থাকে তাহলে ম্যাক্সিমাম টাইমে কি আসবে? নাউন আসবে। তারপরে দেখেন এই পরের বাক্য হি ওয়াজ অনেস্ট, এবার লিঙ্কিং ভার্ব আছে কিন্তু এরপরে কোনো ডিটারমিনার নাই। এই যে আর্টিকেলের মতো কোনো শব্দই নাই এখানে, আর্টিকেলের সমতুল্য কোনো শব্দ নাই। যেহেতু আর্টিকেলের মতো শব্দ নাই তাহলে ম্যাক্সিমাম টাইমে কি বসবে? অ্যাডজেক্টিভ। তো এটাই বেশিরভাগ সময় বসবে। তাহলে এইটা এইভাবে যদি লক্ষ্য করেন আপনি তাহলে আর কি অনেক সহজ লাগবে আপনার কাছে। তাহলে আমরা এখান থেকে শিখলাম লিঙ্কিং ভার্বের পরে যদি ডিটারমিনার থাকে তাহলে অধিকাংশ সময় কি বসবে? নাউন। আর লিঙ্কিং ভার্বের পরে যদি ডিটারমিনার না থাকে তাহলে অধিকাংশ সময় কি বসবে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এই অ্যাডজেক্টিভটা কার বর্ণনা দিচ্ছে? হি এর। যেহেতু এটা হি এর বর্ণনা দিচ্ছে তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর এই স্টুডেন্ট তারপরে অনেস্ট এগুলো অবশ্যই কমপ্লিমেন্ট, যেহেতু এরা এটাকে কমপ্লিট করছে। তাহলে আমরা এখানে দুই টাইপের কমপ্লিমেন্ট পাইছি, এক টাইপের কমপ্লিমেন্ট হচ্ছে নাউন এবং আরেক টাইপের কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই কমপ্লিমেন্ট দুই টাইপের, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট এবং আরেকটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো জাস্ট আপনি বুঝে বুঝে এমনটা প্র্যাকটিস করবেন তাহলে মনে থাকবে। তো এরাও আর কি লিঙ্কিং ভার্ব, এখানে অনেকগুলো আছে। তো অ্যাপিয়ার, টেস্ট, স্মেল, সাউন্ড, লুক, ফিল। তো এখানে ধরেন টেস্ট নিয়ে একটু কথা বলা যাক। আপনি হয়তো একটা বার্গার নিয়ে আসছেন, এখন আপনার ভাই খেয়ে বলতেছে ইট টেস্ট গুড। তো ইট টেস্ট গুড যখন বলছে তাহলে কি সে কি বার্গার কি নিজে নিজেরা টেস্ট করতে পারবে নাকি আপনার ভাই ওইটাকে খেয়ে বলতেছে এইটা স্বাদ ভালো, তাহলে ওইটার স্বাদ নিয়ে ভালো। এখন এইটা একটা টেস্ট। আর একটা টেস্ট হতে পারে আপনি কোনো একটা খাবার টেস্ট করছেন, বলতেছেন আই টেস্টেড দ্য ফুড, এবার কিন্তু কাজটা আপনি করছেন, কিন্তু আপনার ভাই যখন বলছিল দ্য বার্গার টেস্টস গুড অথবা ইট টেস্ট গুড, তো তখন কিন্তু ওইটাতে কোনো কাজ ছিল না, স্টেট বুঝাইছিল বার্গারের। আর আপনি যখন টেস্ট করলেন একটা খাবার আপনার আম্মা রান্না করার পর, তাহলে ডেফিনেটলি ওইটা কোনো কাজ করছে, কোনো কাজ করা আপনি প্রকাশ করছেন। তাহলে টেস্ট লিঙ্কিংও হতে পারে আবার টেস্ট অ্যাকশনও হতে পারে। তো এখানে ম্যাক্সিমাম গুলোই তাই। যেমন ফিলের কথা বলতে পারবো, আপনি ধরেন অনেক হতাশ ফিল করতেছেন, বলতেছেন আই ফিল ফ্রাস্ট্রেটেড, তাহলে ফ্রাস্ট্রেটেড আপনার অবস্থার বর্ণনা করছে। তারপরে আপনি ডাক্তার, তাহলে আপনি বলতেছেন আই ফেল্ট হার পালস, তার মানে কি আপনি কোনো একটা পেশেন্টের পালস চেক করছেন, এটা প্রকাশ পাইছে, এটা অ্যাক্টিভিটি। দেখেন তাহলে ফিল দেখেন এমন হলো। আবার লুক, অনেকে মনে করবে যে আরে লুক কে রাখছে কেন এখন। তো ধরেন আপনি ক্লাসের মধ্যে আছেন একটা, তো আপনি বোর্ডের দিকে তাকায় আছেন, তখন নিশ্চয়ই আপনি বলবেন আই লুকড অ্যাট দ্য বোর্ড। তাহলে এইটা কি কাজ করা বোঝাইছে, কারণ আপনি তাকাইছেন, এটা অ্যাক্টিভিটি হয়েছে। কিন্তু ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ড অদ্ভুত ড্রেস পরে আসছে, আপনি বলছেন ইউ লুক আউট অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে তোমাকে এমন লাগতেছে কিম্ভূত কিমাকার। তাহলে ইউ লুক আউট অফ দ্য ওয়ার্ল্ড এইটা দ্বারা কি ও কাজ করা বোঝাচ্ছে নাকি ওর স্টেট প্রকাশ পাইছে? দেখেন লুক দুই রকম হইলো। তো এখানকার যেগুলো আছে প্রত্যেকটাই এমন আর কি। তো ওইটা আমি আবার এখানে লিখে দিছি, অধিকাংশ লিঙ্কিং ভার্ব গুলোকে অ্যাকশন ভার্বস হিসেবে ব্যবহার করা যেতে পারে। এক্সাম্পল দেখেন, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অধিকাংশ লিঙ্কিং ভার্ব গুলোকে অ্যাকশন ভার্বস হিসেবে ব্যবহার করা যেতে পারে। দেখেন সে যদি টেস্টেড
দ্য ডেলিশিয়াস বার্গার, তাহলে এখানে সে যদি বার্গারটাকে টেস্ট করছে, এটা একটা অ্যাক্টিভিটি, এটা একটা কাজ। আর পরেরটাতে দেখেন দ্য বার্গার টেস্টস ডেলিশিয়াস, তার মানে বার্গারের স্বাদ নিয়ে মনে হয় যে এটা ডেলিশিয়াস, বার্গারটাই ডেলিশিয়াস এমন। তো এটা অনেক সহজে আবার দুইটার পার্থক্য আপনি ধরতে পারবেন, একটা ট্রিক্স আছে। যেমন এটা কি লিঙ্কিং নাকি অ্যাকশন, এইটা ধরার একটা সহজ ওয়ে আছে। ধরেন এখানে আপনি একটা বি ভার্ব ব্যবহার করে দিবেন, তো যদি আপনি বি ভার্ব ব্যবহার করেন, করার পরও অর্থটা একই থাকে, তাহলে মনে করবেন এটা ইজ লিঙ্কিং ভার্ব। তো আমরা এখানে টেস্টেড এর জায়গাতে ওয়াজ লাগাই দিই বি ভার্ব, তাহলে কি মিনিং হয় সেজুতি ওয়াজ দ্য ডেলিশিয়াস বার্গার, তো সেজুতি তো ডেলিশিয়াস বার্গার হতে পারবে না, দ্যাটস ওয়াই এটা একটা অ্যাকশন ভার্ব। আর পরেরটাতে চলেন দেখি, দ্য বার্গার টেস্ট ডেলিশিয়াস, তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা এখানে ইজ লাগাই দিলাম। The burger is delicious, দেখেন বার্গার টেস্টস ডেলিশিয়াস এন্ড বার্গার ইজ ডেলিশিয়াস একই জিনিস, তাহলে এখানে আমরা বি ভার্ব বসানোর পরেও অর্থ একই থাকতেছে, ডেলিশিয়াস এবং বার্গার সেম থিং, কিন্তু কোনোদিনও সেজুতি এবং বার্গার এক না, দ্যাটস ওয়াই এটা অ্যাকশন এন্ড এটা লিঙ্কিং। পরের বাক্য দেখেন, দ্য কেক স্মেলড গুড, কেকের কি হাত পা এবং নাক আছে, ইন্দ্রিয় আছে যে সে স্মেল করবে, করবে না, তো আপনি এখানেও আবার বি ভার্ব ব্যবহার করে দিতে পারেন ওয়াজ, দেখেন দ্য কেক ওয়াজ গুড, সেম থিং, তার মানে এখানে বোঝায় যে কেকটার স্মেল নিয়ে মনে হয় এটা ভালো। তারপরের বাক্যে দেখেন এখানে হাবিব স্মেল দ্য কেক, এবার হাবিব অ্যাক্টিভিটি করছে, এখানে যদি আপনি ওয়াজ লিখে দেন কখনোই দেখেন অর্থ হয় না, হাবিব ওয়াজ দ্য কেক হবে না, এখানে স্মেলড অ্যাজ অ্যান অ্যাকশন ভার্ব, তাহলে এটা অ্যাকশন ভার্ব, এখানে টেস্টেড অ্যাকশন ভার্ব, তো এমন আর কি। তো এই এক্সাম্পল গুলো আপনাদেরকে বুঝতে সাহায্য করবে, আর এই যে বি ভার্বের ট্রিক্স এটা মনে রাখবেন, তাহলে আপনার ভুল হবে না। নেক্সট, লিঙ্কিং ভার্বের আলোচনা শেষ। আসলে আমাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে যেটাকে, সেটা হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, এটাই আসলে সবচেয়ে বেশি পাওয়ারফুল, তো আপনাকে এটা খুবই সুন্দর করে বুঝতে হবে। তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ অনেক সহজ, তো এই দুইটাই অ্যাকশন প্রকাশ করবে, আগে যেমন আমরা লিঙ্কিং পাইছিলাম ওইটা স্টেট প্রকাশ করছে, স্টেট অবস্থা, আর এই দুইটা হতে গেলেই দুইটাকেই কাজ করা বুঝাইতে হবে। ফার্স্ট অফ অল আপনি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বের করতে গেলে আপনাকে মনে রাখতে হবে এটা কাজ করা বোঝায় কিনা, আর এটা ভয়েস চেঞ্জের মতো বিষয়গুলোর সাথে অনেক অতপ্রতভাবে জড়িত, অনেক, এইটা যদি ভালো করে না বোঝেন ভয়েসের বিষয়টা আর কি বুঝতে কষ্ট হবে, তো এটা ভালো করে বোঝেন, পরে যখন ভয়েসের ক্লাস থাকবে তখন দেখবেন আপনার কাছে সব ইজি লাগতেছে, অনেক সোজা লাগবে সবকিছু। তো চলেন দেখি। তো দেখেন যে ভার্বের ডিরেক্ট অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, তো সহজ করে আমরা বলার চেষ্টা করব। তো আপনার মনে হতে পারে যে আসলে অবজেক্ট চিনবো কিভাবে, তো আপনি যদি সেন্টেন্সের ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পান, তাহলে উত্তরে যেটা পাবেন আপনি সেটাই হচ্ছে অবজেক্ট ওই ভার্বের। তাহলে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, আমরা একটা সেন্টেন্স লিখে দেখার চেষ্টা করি। তো ধরেন আমরা এখানে একটা সেন্টেন্স লিখি যে দ্য ম্যান বট রেস্টুরেন্ট, চিন্তা করে দেখেন এখানকার ভার্ব হচ্ছে বট, এটা একটা কাজ করা বুঝাইছে, তো এটাকে গিয়ে আপনি সোজা একটা প্রশ্ন করে দেন কি অথবা কাকে, তো যে কোনো একটার উত্তর আসবে। তো প্রথমে আমরা এটা দিয়ে প্রশ্ন করি, ম্যানটা কি কিনছে অথবা ও কি কিনছিল, তাহলে দেখেন এটার উত্তর আসতেছে কি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট যেহেতু আসছে তাহলে ডেফিনেটলি এই রেস্টুরেন্ট একটা অবজেক্ট এবং এরা সবসময় নাউন হবে, তাহলে দেখেন এই ভার্বটার কি আছে, একটা অবজেক্ট আছে, তাহলে যে ভার্বগুলোর অবজেক্ট থাকে সেগুলো কি, যে ভার্বগুলোর অবজেক্ট থাকে ডেফিনেটলি সেগুলো কি ট্রানজিটিভ ভার্ব, তাহলে এই বট এখানে একটা ট্রানজিটিভ ভার্ব। তো আপনি ইজিলি এভাবে আর কি বের করতে পারবেন যে কোনটা ট্রানজিটিভ এবং কোনটা ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভের ব্যাপারটা কি, ইনট্রানজিটিভে অবশ্যই অবজেক্ট থাকবে না, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি কোনো উত্তর পাবেন না। এরপরে যে বিষয়টা আসবে অবজেক্টের ব্যাপারটা, অবজেক্ট অ্যাকচুয়ালি দুই টাইপের, ওকে, কারণ আমরা দুই টাইপের কোয়েশ্চেন করছি, একটা ডিরেক্ট অবজেক্ট এবং একটা ইনডিরেক্ট অবজেক্ট। যদি আপনি কি দিয়ে প্রশ্ন করেন তাহলে এটা হবে ডিরেক্ট এবং এটা মানুষ বাদ দিয়ে সবকিছুকে বুঝাবে, আর যদি আপনি কাকে দিয়ে প্রশ্ন করেন কাকে, তাহলে এটা ইনডিরেক্ট এবং এটা শুধু মানুষকেই বুঝাবে, ওকে, এমনটা আর কি। তাহলে আমরা অবজেক্ট শিখলাম কয় টাইপের, দুই টাইপের, একটা ডিরেক্ট অবজেক্ট একটা ইনডিরেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে আমরা মানুষ বাদ দিয়ে সবকিছু পাবো, আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা শুধুমাত্র মানুষকে পাবো, এই জন্য এটা ডিরেক্ট আর এটা ইনডিরেক্ট। তো আরো সেন্টেন্স পাবো আমরা, তো সেন্টেন্স দেখি আমরা। তো দেখেন যে এখানে লেখা আছে দ্য পিপল ওয়াচড দ্য গেম, তো এখানে আমাদের ভার্ব কি ওয়াচড, তাহলে আমরা যদি এটাকে প্রশ্ন করি এই দুইটার যে কোনো একটা দিয়ে, প্রথমে কি দিয়ে প্রশ্ন করতেছি, লোকগুলো কি দেখছিল, তাহলে তার উত্তর আসতেছে দ্য গেম, তাহলে দেখেন এখানে উত্তর পাইছি, দ্যাটস ওয়াই এটা কি এই বাক্যের অবজেক্ট।
আর তাহলে এটা অবশ্যই কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব এমনটা। তো গেম হচ্ছে তাহলে অবজেক্ট, তাহলে আপনার অসুবিধা হবে না। দেন পরের সেন্টেন্স দেখেন, শি এট আ স্যান্ডউইচ। তাহলে এখানে ভার্ব কোনটা? এইট। এবার প্রশ্ন করেন কি খেয়েছিল সে, তাহলে উত্তর আসবে কি? আ স্যান্ডউইচ। তাহলে স্যান্ডউইচ এখানে অবজেক্ট, যেহেতু এটা অবজেক্ট তাহলে এইটা এই ভার্বটাও কি? ট্রানজিটিভ ভার্ব এমনটা আর কি। নেক্সট, দে মেট ইয়োর ব্রাদার অ্যাট দ্য এয়ারপোর্ট ইন দুবাই। তাহলে দেখেন এখানে ভার্ব কোনটা? মেট। তাহলে তারা দেখা করেছিল তোমার ভাইয়ের সাথে এয়ারপোর্টে দুবাইয়ে। তাহলে এবার যদি আমরা মেটকে প্রশ্ন করি তারা কি দেখা করেছিল, দেখেন উত্তর আসে না। কিন্তু যখনই আমরা প্রশ্ন করব তারা কাকে মিট করেছিল, তাহলে উত্তর আসবে ইয়োর ব্রাদার। তাহলে এখানে কিন্তু কাকে দিয়ে আনসার আসছে, দ্যাটস ওয়াই এটা অবজেক্ট। এবার কিন্তু কাকের উত্তর পাইছি, তাহলে এটা একটা ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা কি? অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। নেক্সট দেখেন, আওয়ার ডগ র্যান অ্যাওয়ে। এবার বলেন তো ভার্ব কোনটা? তো ভার্ব কি? র্যান অ্যাওয়ে, মানে ভাইগে গেছে। এবার যদি আপনি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করেন এই বাক্যটাতে, কি এবং কাকে দিয়ে যদি প্রশ্ন করেন করে দেখেন আমাদের কুকুর ভেগে গেছে, তাহলে আমাদের কুকুর কি র্যান অ্যাওয়ে করছে? উত্তর নাই। আমাদের কুকুর কাকে র্যান অ্যাওয়ে করছে? উত্তর নাই। দেখেন এখানে কোনো অবজেক্ট নাই, দ্যাটস ওয়াই এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ইনট্রানজিটিভ ভার্বে কি থাকে না? অবজেক্ট থাকে না। পরের সেন্টেন্স দেখেন, লেখা আছে দ্য বেবি স্লিপস, শিশুটা ঘুমায়। আবার প্রশ্ন করেন শিশুটা কি ঘুমায়? উত্তর নাই। শিশুটা কাকে ঘুমায়? উত্তর নাই। তাহলে এটাও একটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট দেখেন, আওয়ার ডগ র্যান অ্যাওয়ে ফ্রম হোম। এই সেন্টেন্সই কিন্তু দেখেন এগুলোর পরে কিন্তু কিচ্ছু নাই যে অবজেক্ট হবে কিভাবে। তো এরপরে আছে, অনেকে হয়তো বলে দিবে ফ্রম হোম অবজেক্ট, কিন্তু কিভাবে হয় দেখি চলেন। আওয়ার ডগ কি করছে? ভেগে গেছে, তাহলে এটা ভার্ব। তো আমাদের ডগ কি র্যান অ্যাওয়ে করছে? নাই। আমাদের ডগ কাকে র্যান অ্যাওয়ে করছে? নাই। এই দুইটার কোনোটা উত্তর নাই। কিন্তু দেখেন আমরা যদি প্রশ্ন করতাম কোথা থেকে ভাগছে, তাহলে হয়তো ফ্রম হোম। কিন্তু আমাদের প্রশ্ন শুধু দুইটাই করতে পারবো, একটা কি এবং আরেকটা কাকে। দ্যাটস ওয়াই এটাও ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট সেন্টেন্স, দ্য বেবি ইজ স্লিপিং ইন আওয়ার রুম। তাহলে দেখেন এটাতেও আপনি কি আর কাকে দিয়ে প্রশ্ন করেন, বেবি কি স্লিপিং? উত্তর নাই। বেবি কাকে স্লিপিং? উত্তর নাই। আবারও কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর আসতো। দ্যাটস ওয়াই এটারও কোনো অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই তাহলে কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। আর প্রত্যেকটাতে লক্ষ্য করে দেখেন যে একটা কইরা কি আছে, কাজ করা বুঝাইছে আগে। কাজ করা না বুঝাইলে এটা কখনোই কি হইতো না? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কোনটাই হইতো না, ওইটা থেকে বাদ পড়তো। কাজ করা না বুঝাইলে ওইটা কি বুঝাইতো? স্টেট বুঝাইতো, অবস্থা। তাহলে আরেকটা সেন্টেন্স দেখেন, রাদিফা কালেক্টেড সাম স্টোরি বুকস। আপনি যদি রাদিফাকে প্রশ্ন করেন কি কালেক্ট করছে রাদিফা, উত্তর আসবে সাম স্টোরি বুকস। তাহলে বুকস এখানে অবজেক্ট, দ্যাটস ওয়াই কালেক্টেড কি? একটা ট্রানজিটিভ ভার্ব। নেক্সট, বিভিন্ন টাইপের ট্রানজিটিভ ভার্ব আবার আছে, তো যাদের আর কি আরো ডিপলি বোঝার ইচ্ছা তাদের জন্য এগুলো। তো ফার্স্ট ওয়ানের নাম অ্যাম্বি ট্রানজিটিভ। তো কিছু অ্যাকশন ভার্বস আছে যারা বাক্যের অর্থের উপরে ভিত্তি করে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুইটাই হতে পারে। তো এদেরকে অ্যাম্বি ট্রানজিটিভ আর আর্গেটিভ ভার্বস বলা হয়। তো দেখি, সে ইটস বিফোর গোয়িং টু ওয়ার্ক। তো দেখেন এখানে ইটস লেখা আছে। তো আমরা যদি শি ইটস কে প্রশ্ন করি কিভাবে আবার অবজেক্ট বের করতে হয়, কি কাকে? সে খায়, কি খায়? উত্তর নাই। কাকে খায়? উত্তর নাই। ডেফিনেটলি উত্তর নাই। তাহলে এটা কি? একটা ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট দেখেন, ওই ইটসই আবার কিন্তু ট্রানজিটিভের কাজ করছে। কিভাবে? সে খায়, কি খায়? ব্রেকফাস্ট। তাহলে দেখেন অবজেক্ট আছে, তাহলে ইট কি ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভও হতে পারে। তাহলে এইগুলোকে অ্যাম্বি ট্রানজিটিভ অথবা আর্গেটিভ ভার্বস বলে। তো এটা মনে রাখবেন, এগুলো সাধারণত ভর্তি পরীক্ষার মতো পরীক্ষাগুলোতে আসে, কম্পিটিটিভ এক্সাম যেগুলো চাকরির পরীক্ষা, এই সব জায়গাতে এগুলো আসে। নেক্সট আমরা পরের বাক্য দেখি যে মিস্টার লি ফাইনালি লেফট দ্য কান্ট্রি। তাহলে এখানে যদি আপনি প্রশ্ন করেন মিস্টার লি কি ত্যাগ করছে, উত্তর আসবে কান্ট্রি। তাহলে এখানে কান্ট্রি অবজেক্ট। তারপরে এখানে দেখেন মিস্টার লি ফাইনালি লেফট, এখানে কিছু নাই। মিস্টার লি কি লেফট করছে? নাই। কি ছেড়ে চলে গেছে? নাই। কাকে ছেড়ে গেছে? দেওয়া নাই। তাহলে দেখেন লেফট এখানে ট্রানজিটিভ আর লেফট এখানে ইনট্রানজিটিভ। তো এটাও একটা কি ভার্ব? অ্যাম্বি ট্রানজিটিভ আর আর্গেটিভ ভার্ব। নেক্সট এটা দেখেন, দ্য স্টুডেন্ট রেড 3 বুকস দিস সেমেস্টার। তো স্টুডেন্টরা কি পড়ছে? 3টা বই পড়ছে।
তাহলে কি পড়ছে এই সেমিস্টারে 3টা বই পড়ছে, তাহলে এটা ডিরেক্ট অবজেক্ট আছে, এটার অবজেক্ট আছে, এটা ট্রানজিটিভ। পরেরটা দেখেন দ্য স্টুডেন্ট অফেন রিড ডিউরিং দ্য সেমিস্টার। তো আমরা যদি রিডকে প্রশ্ন করি কি পড়ে দেওয়া নাই, কাকে পড়ে দেওয়া নাই, কিন্তু কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর আছে, কিন্তু আমাদের তো এটার দরকার নাই, তাহলে এটাও কি একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে রিড ট্রানজিটিভও হয়েছে ইনট্রানজিটিভও, তাহলে এটা আর্গেটিভ ভার্বস অথবা অ্যাম্বিট্রানজিটিভ ভার্ব। নেক্সট মোনোট্রানজিটিভ। তো মোনো মানে হচ্ছে এক, তাহলে দেখেন কিছু অ্যাক্টিভ ভার্বস আছে, তো তাহলে দেখেন এখানে মোনো মানে কি এক, তাহলে কিছু অ্যাকশন ভার্বস আছে যাদের একটা অবজেক্ট থাকে। তাহলে আমরা প্রশ্ন করি দে বুকড টিকেটস ফর দ্য কনসার্ট অনলাইন, তাহলে আমরা যদি প্রশ্ন করি তারা কি বুকিং দিছে কি, তাহলে দেখেন উত্তর আসে টিকেটস, তাহলে এটা একটাই অবজেক্ট নিছে, দ্যাটস ওয়াই এটা কি মোনোট্রানজিটিভ। নেক্সট হি সোল্ড হিজ ওল্ড ফোন, তাহলে কি বিক্রি করছে ফোন, তাহলে এটারও একটা অবজেক্ট আছে, এটা কি মোনোট্রানজিটিভ। তো এমন ব্যাপার। তারপরে দেখেন এটা হচ্ছে ডাই ট্রানজিটিভ। তো এখানে দেখেন ইংরেজিতে কিছু অ্যাকশন ভার্বস আছে যারা দুটি অবজেক্ট নেয়, একটি ডিরেক্ট অবজেক্ট অন্যটি ইনডিরেক্ট, একই বাক্যের ভিতরে। এই ভার্বগুলো ডাই ট্রানজিটিভ নামে পরিচিত। চলেন এখানে দেখি হি গেভ আনিকা অ্যান আইসক্রিম, তাহলে এখানে ভার্ব কোনটা গেভ, তাহলে কাকে দিছে আনিকাকে দিছে, কাকে দিছে আনিকাকে, একটা উত্তর পাইলাম, কাকের উত্তর পাইছি। তারপরে আবার প্রশ্ন করেন কি দিছে, উত্তর আসবে অ্যান আইসক্রিম, তাহলে দুইটা অবজেক্ট আছে, কির উত্তরও আছে এখানে, কাকের উত্তরও আছে, তাহলে যেহেতু এই বাক্যে দুইটা অবজেক্ট আছে এই জন্য এগুলোকে ডাই ট্রানজিটিভ বলবে। ডাই মানে দুই, ডাই মানে দুই। নেক্সট দেখেন দে ক্লিন দ্য এন্টায়ার হাউস বিফোর দ্য গেস্ট অ্যারাইভড, তো এখানে দেখেন কি ক্লিন করছে দ্য এন্টায়ার হাউস, দেখেন আর কিন্তু কোনো অবজেক্ট নাই, কি ক্লিন করছে তারা পুরা বাড়ি, শুধু কি এর উত্তর আসছে, কাকের উত্তর আসেনি। এবার বলেন এটা কি ডাই ট্রানজিটিভ হতে পারবে, পারবে না। নেক্সট she answered all the questions in the exam confidently, এটাতেও আবার প্রশ্ন করেন সে কি আনসার করছে all the questions, দেখেন এখানেও কিন্তু দুইটা অবজেক্ট নাই, একটা অবজেক্ট আছে, তাহলে এটা কি ডাই হতে পারবে, এটা একটা মোনোট্রানজিটিভ, এটা মোনোট্রানজিটিভ, তাহলে দুইটা থাকতে হবে ডাই ট্রানজিটিভ হতে গেলে। নেক্সট ইনট্রানজিটিভ আমরা অলরেডি শিখে ফেলছি। তো ইনট্রানজিটিভ তাহলে আমরা কি বুঝলাম, যেসব অ্যাকশন ভার্বের অবজেক্ট থাকে না তাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তো এরপরে একটা বিপদ হয়ে যায় যে ট্রানজিটিভের পরে অবজেক্ট থাকে, তাহলে ইনট্রানজিটিভের পরে অবজেক্ট থাকে না, কি থাকে তাহলে, তো ইনট্রানজিটিভ ভার্বের পরে ম্যাক্সিমাম সময় প্রিপোজিশনাল ফ্রেজ থাকে। তো এটা আসলে কোনো ফিক্সড উত্তর না যে এটাই শুধু বসবে, এমন না। অ্যাকচুয়ালি ইনট্রানজিটিভ ভার্বের পরে যেগুলো বসে সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্ব বসে সাধারণত। ইনট্রানজিটিভ ভার্বের পরে কিছু নাও বসতে পারে, কিন্তু কিছু বসলে ওগুলোকে অ্যাডভার্বিয়ালস বলবে বা অ্যাডভার্বস। চিন্তা করে দেখেন যত প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে সবগুলো অ্যাডভার্বের কাজ করবে। আমরা ফ্রেজ অংশে এগুলো নিয়ে ক্লিন আলোচনা করে দিব। নেক্সট আমরা জাস্ট এক্সাম্পল সেন্টেন্সে দেখে আসি। দ্য ম্যান ওয়াজ ওয়েটিং। এবার চিন্তা করেন আমরা যদি এটাকে প্রশ্ন করি কি ওয়েট করতেছিল, ম্যান উত্তর নাই, কাকে ওয়েট করতেছিল উত্তর নাই। এখন আপনি যদি প্রশ্ন করেন এই ভার্বটাকে হোয়ার কোথায়, দেখেন উত্তর আছে অ্যাট দ্য সাইড অফ দ্য রোড। তো প্রিপোজিশনাল ফ্রেজ আমি অল্প বলে যাচ্ছি, প্রিপোজিশনাল ফ্রেজগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হয় আর শেষ হয় নাউন অথবা প্রোনাউন দিয়ে, আর মাঝখানে অন্য ওয়ার্ড থাকতে পারে নাউনের যারা বর্ণনা দিতে পারে। তাহলে এই টাইপের ফ্রেজগুলো, ফ্রেজ হলো একটা শব্দগুচ্ছ, এই যে দেখেন এটা টোটালটাই একটা শব্দগুচ্ছ যার ভিতরে কোনো ভার্ব থাকবে না। তো ভার্ব না থাকলে সাবজেক্ট অবজেক্ট আসার প্রশ্নই আসে না, তাহলে কি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর নাউন প্রোনাউন দিয়ে কি হয় শেষ হয়, এটাই প্রিপোজিশনাল ফ্রেজ। আর একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন প্রিপোজিশনাল ফ্রেজগুলো সম্পর্কে, এটা এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো হয় অ্যাজেক্টিভ হবে না হলে অ্যাডভার্ব হবে। চিন্তা করে দেখেন তো অ্যাজেক্টিভ কিভাবে হয়, যারা নাউনের বর্ণনা দেয় তারা অ্যাজেক্টিভ, তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো যখন যখন নাউনের বর্ণনা দিবে তখন এরা অ্যাজেক্টিভ, আর যখন ভার্বের বর্ণনা দিবে তখন এরা অ্যাডভার্ব। তাহলে দেখেন এখানে আপনি হোয়ার কারের প্রশ্ন করছেন, ওয়েটিং রে, যেহেতু ওয়েটিং ভার্ব তাহলে এইটা ভার্বের জন্য উত্তর আসছে, তাহলে এইটা কি ভার্বের বর্ণনা দিছে, এই জন্য এটা অ্যাডভার্ব। এই তো তাহলে ইনট্রানজিটিভের ভার্বের পরে প্রিপোজিশনাল ফ্রেজ পাইলেও এরা অ্যাডভার্বের কাজ করে, আমি বলছিলাম অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়ালস। নেক্সট সামথিং আনফরচুনেট হ্যাপেন্ড, দেখেন হ্যাপেন্ডের পরে কিছু নাই, তাহলে এরপরে তো আমি বললাম যে ইনট্রানজিটিভের পরে যদি কিছু থাকে তাহলে সেটা অ্যাডভার্বিয়ালস, আর ম্যাক্সিমাম টাইমই ওই অ্যাডভার্বিয়ালস গুলো প্রিপোজিশনাল ফ্রেজ আকারে থাকবে। তো এটাতে কিচ্ছু নাই। তারপর এটা দেখেন দ্য ম্যান রানস, আবার প্রশ্ন করেন কি দৌড়ায় উত্তর নাই, কাকে দৌড়ায় উত্তর নাই, কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কোথা দিয়ে দৌড়ায় তাহলে দেখবেন অ্যালং দ্য বিচ এভরি মর্নিং, তার মানে ওই সমুদ্র সৈকত বরাবর প্রতিদিন আর কি সে কি করে দৌড়ায়, তো এটা তার এক্সারসাইজের পার্ট হতে পারে। তাহলে এটা আবারও ভার্বের বর্ণনা দেওয়া, এটা আবারও অ্যাডভার্ব। আবার দেখেন অ্যালং প্রিপোজিশন আর তার নাউন কোনটা বিচ, এই যে বিচ, এই যে বিচ নাউন, আর এভরি মর্নিং এটা আসলে একটা অ্যাডভার্বের কাজ করছে, এটা কি
একটা সময় প্রকাশ করছে, আর এটা একটা প্লেস প্রকাশ করছে। তো আমরা অ্যাডভার্ব নিয়ে অবশ্যই ক্লাস করব। তো এখানে দেখেন একটা ভার্ব অর্থ অনুযায়ী কোনো এক ক্ষেত্রে ট্রানজিটিভ এবং অন্য ক্ষেত্রে ইনট্রানজিটিভ হতে পারে, যেটা আমরা অলরেডি দেখে আসছি, কিন্তু এখানে অর্থটাই আলাদা। দেখেন যেমন অর্থ অনুযায়ী বলছে, আগেরগুলোর মতো না। যেমন রান ভার্বটির অর্থ যখন ম্যানেজ করা তখন এটি ট্রানজিটিভ। যেমন হচ্ছে রান, হি রানস হিজ ওন বিজনেস, তাহলে সে কি তার নিজের বিজনেস ম্যানেজ করে বা চালায় এরকম। তারপরে আপনি বলতে পারেন মাই ফাদার রানস আওয়ার ফ্যামিলি, তাহলে আপনার বাবা আপনাদের পরিবার রান করে বা ম্যানেজ করে বা ওইটার দেখাশোনা করে। দেখেন রান অর্থ দৌড়ানো না এখানে। তাহলে এখানে আপনি যদি রানকে প্রশ্ন করেন কি রান করে, তাহলে উত্তর আছে হিজ ওন বিজনেস। তাহলে দেখেন এটা ট্রানজিটিভ হয়েছে রান। আর বাকি দৌড়ানো অর্থে আপনি কোনোদিনও রানকে কি করতে পারবেন না, রানকে সাধারণত ট্রানজিটিভ বানাইতে পারবেন না। যেমন দেখেন অ্যালেক্স ক্যান রান, অ্যালেক্স দৌড়াইতে পারে। তো প্রশ্ন করেন কি দৌড়াইতে পারে, উত্তর আছে। কাকে দৌড়াইতে পারে, উত্তর আছে নাই। দেখেন কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে কেমন দৌড়াইতে পারে, কেমন কতটা, তাহলে উত্তর আসে যে খুব ফাস্ট দৌড়াইতে পারে। তাহলে ফাস্ট দৌড়াইতে পারতেছে। তাহলে ফাস্ট কার বর্ণনা দিল, রানের। আর একটু আগে আমি বলে আসছি ভার্বের বর্ণনা দিলে সেটা কি অ্যাডভার্ব, এটা আবারও অ্যাডভার্ব। তো এমন আর কি, অ্যাডভার্ব যখন পড়বেন তখন আরো এটা স্পষ্ট মনে হবে। দেখছেন তো ইন্ট্রানজিটিভ রান দেখেন এখানে একটা অর্থ নিল পরিচালনা করা অথবা ম্যানেজ করা, আর পরেরটাতে দেখেন রান দৌড়ানো অর্থ। তাহলে একটাতে ট্রানজিটিভ একটাতে ইনট্রানজিটিভ হয়েছে। তো এমনটাও আছে কিছু ভার্ব। তো এই ছিল আর কি ভার্ব সংক্রান্ত আলোচনা। তাহলে এই ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ভার্ব সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল ভার্বের 3টা পার্ট, একটা হচ্ছে লিঙ্কিং যেটা শুধু যোগ করা প্রকাশ করবে, তারপরে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে মোস্ট ভাইটাল ওয়ান ট্রানজিটিভ, যেটা কি করা বোঝায়, অবশ্যই অ্যাকশন প্রকাশ করে এবং তার একটা অবজেক্ট থাকবে। তারপরে আপনি পাবেন হচ্ছে ইনট্রানজিটিভ, যেটার কোনো অবজেক্ট থাকে না, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসে না, কিন্তু আপনি এরপরে অ্যাডভার্ব পাইতে পারেন। যদি কিছু থাকে সেগুলো অবশ্যই অ্যাডভার্ব হবে। তো এইটা আর কি খুব ভালো করে মনে রাখবেন। আর এই যে ক্লাস ভার্বের উপরে হইলো, এটা টোটালি ফাইনাইট পার্টের ছিল, আর এরপরে নন ফাইনাইট পার্ট আলোচনা করা হবে। অ্যান্ড দেন এই পার্ট যেটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, এগুলোর অবশ্যই প্র্যাকটিস আসবে। একদম সব প্র্যাকটিক্যালি সেন্টেন্সের মধ্যে থেকে দেখানো হবে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষার কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করা হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হবে বিভিন্ন ক্লাসের এসএসসি, এইচএসসি এগুলোর টেক্সট অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে দেখানো হবে এবং ওগুলোর কোশ্চেনও আলোচনা করা হবে। তাহলে আর কি আপনি ভার্বের ইম্পর্টেন্স কতটুকু সেটা বুঝতে পারবেন। আর যারা 3 উইক 3000 ইংলিশ গ্যারান্টি। ইয়া কি কোন, আই তো কিছু বুঝুন না। 3 সপ্তাহের কোর্স 3000 টাকা। স্পোকেন ইংলিশের চেষ্টা করবেন, তারা আসলে নিজে বলার প্র্যাকটিস করেন প্রতিদিন নিজে, কারণ আপনি গান শিখতে চাইলে আপনাকে গান গাইতে হবে। অন্য কেউ কোনো কোর্স কোনো কিছু আপনাকে হেল্প করতে পারবে না। এর জন্য আপনাকে শুনতে হবে, না শুনলে আপনি উচ্চারণ ক্লিয়ারলি, প্রোনাউন্সিয়েশন ঠিক করতে পারবেন না। তো একটা হ্যাবিটের মতো করতে হবে যে আপনি জাস্ট ইংলিশের মধ্যে বসবাস করতেছেন। এই জন্য অনেক বেশি শুনবেন এবং নিজে বলার চেষ্টা করবেন। অনেকে শুধু শোনে, আবার গ্রামার পারে, অনেকে লিখতে পারে কিন্তু বলতে পারে না। তো এটার মূল ফ্যাক্টরটাই হচ্ছে কি আপনি নিজে চেষ্টা করবেন। ভুল হবে অনেক, কিন্তু ওগুলোতে কোনো মনোযোগই দিবেন না। ভুল করলেও আপনি বলার অভ্যাস হয়ে যাবে আপনার। তো আস্তে আস্তে ভুলগুলো ঠিকও হয়ে যাবে, কিন্তু না বললে কখনোই বলা হবে না। তো আপনার গান অথবা আপনার দৌড়ানো আপনাকেই দৌড়াতে হবে। কাউকে যদি ভাড়া করেন দৌড়ানোর জন্য, তাহলে আপনার পায়ের মাংসপেশি কখনো মজবুত হবে না। যে আপনার হয়ে দৌড়াবে দেখবেন ও বেনিফিটেড হয়ে গেছে। দ্যাটস ওয়াই আপনি নিজে দৌড়ান, তাহলে আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন এই ল্যাঙ্গুয়েজে। ভুল হইতে আপনি শিখে যাবেন। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।